মেঘের রাজ্যে সাজেক। এই রাজ্যে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পাহাড় আর মেঘের মিলনের দেখা মেলে। মনোরম এই পরিবেশে এসে রিমি বারবার বিমোহিত হচ্ছে। আগে কখনোই বন্ধুদের সাথে এইভাবে ট্যুরে তার আসা হয়নি। প্রকৃতির এত রূপ আছে আজ না আসলে জানতেই পারত না। নিয়মের বেড়াজালে ভেদ করতে পেরে সে আজ আনন্দিত। বন্ধুমহলের সকলে দুপুরের লাঞ্চ শেষ আশেপাশে ভিউ এনজয় করল। শুভকে দিয়ে মেয়ের দল বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করল। সাথে ফুয়াদ আর রামিম যোগ দিল। শুভ সকলকে তাড়া দিয়ে বলল, আর ছবি তুলতে পারব না, এখন নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। আরজু কৌতূহলী হয়ে বলল, এখন কোথায় যাব? ফুয়াদ হাত ঘড়িতে সময় দেখে বলল, কংলাক পাহাড়ে যাব সূর্যাস্ত দেখতে। অনেকেই সেখানে সূর্যোদয়ও দেখতে যায়, কিন্তু আমরা কাল সময় পাব না। সূর্যোদয় দেখব হেলিপ্যাডে বসে। সবাই দ্রুত সেদিকেই রওনা দিল। পাহাড়ের মাঝে বেয়ে চলা কাঁচা রাস্তা দিয়ে তাদের চাঁদের গাড়ি এগিয়ে যাচ্ছে। তারা সকলেই গাড়িতে বসে হই হুল্লোড় করছে। অনেক দূর যাওয়ার পর তারা গাড়ি থেকে নামল। এখান থেকে ২০-২৫ মিনিট ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। পাহাড়ের উচ্চতা দেখে যারা ঘাবড়ে গেল আর বলল, এত উঁচু পাহাড়ে উঠব কি করে? শুভ হেসে বলল, কেন তোর জামাইয়ের কোলে চড়ে? যারা বিরক্ত হয়ে বলল, শালা জামাই পাব কই? অবশ্য আগে জানলে চিরুনি তল্লাশি করে জামাই খুঁজে নিয়ে আসতাম। রামিম বলল, সুন্দরী মেয়েদের জন্য ছেলের অভাব আছে নাকি? তুই ইশারা দিলে দেখবি এইখানকার আদিবাসী লুঙ্গি পরা ছেলেরা অবধি দৌড়ে চলে আসবে। এদের পাহাড়ে চড়ার অভ্যাস আছে। তোর মতো শুটকি মাছকে দেখবি কোলে করে পাহাড়ে উঠাবে। কোনো দরকার নেই আমার লুঙ্গি পরা আদিবাসীদের কোলে চড়ার। তবে তোর ইচ্ছা থাকলে সাবিহাকে কোলে করে নিয়ে উঠতে পারিস। দেখ বেচারি বেশ ভয় আছে। রামিম সাবিহার দিকে তাকাল। মেয়েটা আসলেই কিছুটা ভয় আছে। তবে পার্পেল টপস আর টাইট জিন্স প্যান্টে মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। ঠিক মেঘের রাজ্যের পরীর মতো না, ভীতু পরীর মতো। সাবিহা যারার কথায় কিছুটা লজ্জা পেল। মিনমিনে বলল, আমি মোটেও ভয় পাচ্ছি না। তোরা সবাই তো পাশেই আছিস। শুভ বলল, আগে চল লাঠি বা বাঁশ কিনে আনি, ট্রেকিংয়ে সুবিধা হবে। তারা সকলেই হাতে লাঠি নিয়ে ট্রেকিং শুরু করল। মিনিট ৫ যেতেই আরজুর চোখ পড়ল সামনের গ্রুপের দিকে। সেই গ্রুপের একজনকে আরজু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট টি শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট পরিহিত মানুষটিকে আরজুর মারাত্মক সুদর্শন লাগছে। মানুষটিকে সবসময় সাদা পাঞ্জাবি বা উপরে মুজিব কোট পরা দেখে অভ্যস্ত সে। আজ এই পুরুষের সৌন্দর্যে চোখ ঝলসে যাবে তার। আরজুর বুকের ধকধকানি বেড়ে গেল। যারা তার পাশে এসে ফিসফিসিয়ে বলল, এবার তো চোখ নামা ছেমরি। চোখ দিয়ে গিলে খাবি নাকি? তোর এই কুদৃষ্টির কবলে পড়ে একদিন নেতা সাহেব ঝলসে যাবে। আমার দৃষ্টিকে তুই কুদৃষ্টি বলছিস? অবশ্যই। এই নেতাকে দেখে তোর মনে কি কি কুমন্ত্রণা চলে আমি জানি না ভেবেছিস? আরজু কপট রেগে বলল, বাজে কথা বলবি না। আমাকে তোর ইফটিজার মনে হয়? তুই তো তার চাইতেও ভয়ঙ্কর। আরজু রেগে আর যারার সাথে কথা বলল না। এই মুহূর্তে সে মোটেও ঝগড়া করার মুডে নেই। আরজু সামনের দিকে এগিয়ে গেল। ফুয়াদ আশফিকে দেখে বলল, আপনারা এইখানে দাঁড়িয়ে পড়েছেন যে, উপরে যাবেন না? আশফি মলিন মুখে জবাব দিল, আমাদের লেডিস গণ ৫ মিনিট ট্রেকিং করেই মহা টায়ার্ড হয়ে পড়েছেন, তাই বিরতি নিয়েছি। ফুয়াদ হাসল। তার হাসি দেখে লাবণ্য কিছুটা বিরক্ত হল।
জুনিয়রদের সামনে তাদের প্রেস্টিজ পাঞ্চার করে ছাড়বে এই ছেলে। সে বসা থেকে দাঁড়িয়ে বলল, আমরা মোটেও টায়ার্ড না। এই লিজা উঠো তো। অনিক লিজার দিকে হাত বাড়িয়ে দিল। লিজা হাত না ধরেই উঠে দাঁড়াল। কড়া চোখে অনিকের দিকে তাকাল। তাদের মধ্যে ঝগড়া চলছে, বিশাল ঝগড়া। না চাইতেও আবার টেকিং শুরু করল তারা। এর মাঝে আরজুর সাথে নাহিদের একবার চোখাচোখি হল, কিন্তু নাহিদ বরাবরের মতো তাকে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে গেল। সরু পাহাড়ের রাস্তা ধরে তারা এগিয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ায় মাটি অনেকটা ভেজা আর পিচ্ছিল। রামিন সাবিহার হাত শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছে। এই মেয়ের বিশ্বাস নেই, যখন তখন পিছলে পাহাড় থেকে পড়ে যেতে পারে। সাবিহা মনে এক আকাশ সুখ নিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ সবচাইতে নিরাপদ হাত তাকে শক্ত করে ধরে আছে। তার আর কিসের চিন্তা? আরজু অনেকটা হাঁপিয়ে উঠছে। সে কয়েক সেকেন্ড দাঁড়াতেই পেছনে থেকে কেউ একজন পানির বোতল এগিয়ে দিয়ে বলল, আই থিংক ইউ নিড দিস। আরজু পেছনে ঘুরে দেখল নাহিদ। সে কিছুটা চমকে গেল। গালের খোঁচা খোঁচা দাড়িতের ভীষণ কিউট লাগছে তাকে। আরজুর ইচ্ছা জাগল একটু ছুঁয়ে দিতে, তবে মুহূর্তেই নিজেকে সামলে কাপা কাপা হাতে সে বোতলটি নিয়ে ডক ডক করে পানি পেটে চালান করল। বোতলের ঢাকনা লাগাতে যে খেয়াল করল তার ঠোঁটের লিপস্টিক বোতলে লেগে আছে। সে অসহায়ভাবে নাহিদের দিকে তাকিয়ে বলল, সরি, আমি ভুল করে বোতলে মুখ লাগিয়ে ফেলেছি। নাহিদ কিছুই বলল না, শুধু আরজুর হাত থেকে বোতলটি চট করে নিয়ে হাঁটতে শুরু করল। আরজু হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। উনি কি রাগ করলেন কিনা কিছুই সে বুঝতে পারল না। এবার আরজু নিজের উপর বিরক্ত হল। মানুষটি যেচে তাকে উপকার করতে আসলো আর সে কিনা লোকটির বোতলে মুখ লাগিয়ে দিল। রাগ করাটাই স্বাভাবিক। নিমিষের আরজুর মন খারাপ হয়ে গেল। অনেক কষ্টে ৩০ মিনিট পর তারা কংলাক পাহাড়ের চূড়ায় উঠল। সকলেই বেশ হাঁপিয়ে উঠছে, কিন্তু পাহাড়ের চূড়ার মণিমুগ্ধকর দৃশ্য এতক্ষণের কষ্টকে নিমিষের দূর করে দিয়েছে। আরজু অবাক দৃষ্টিতে চারপাশে দেখছে। পুরো সাজেক দেখা যাচ্ছে এই স্থান থেকে। মেঘের খেলা দেখে আরজু, যারা, সাবিহা ও রিমি বেশ উচ্ছ্বাসিত হয়ে লাফাতে থাকে। শুভ দ্রুত তাদের বেশ কয়েকটি ছবি ক্লিক করে ফেলে। এই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখে। কে জানে পরবর্তীতে এই মুহূর্তগুলি আর পাবে কিনা। আরজুর হঠাৎ চোখ পড়ে নাহিদের দিকে। সে চারপাশের ভিউ দেখছে আর বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে। আরজু খেয়াল করল এটি সেই বোতলটি। মুহূর্তেই আরজুর সারা শরীর শিউরে উঠল। তার মনে হচ্ছে মানুষটি যেন তার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আরজু নিজের মাথায় নিজেই থাপ্পড় মারল আর বিড়বিড় করে বলল, যারা ঠিক বলেছে, আমার দৃষ্টি আসলেই খারাপ। বন্ধুমহল হই হুল্লোড় করে সূর্যাস্ত দেখছে। শুভ আরজুর মাথায় হাত রেখে বলল, কিরে কেমন লাগছে? আরজু অশ্রুসিক্ত চোখে শুভর দিকে তাকাল। আরজুর এই অশ্রুর কারণ শুভ জানে। সে এক হাতে আরজুকে নিজের সাথে জড়িয়ে ধরল। আরজু শুভর কাঁধে মাথা রেখে কাপা সুরে বলল, পাপা লাস্ট টাইম আমাকে প্রমিজ করেছিল একদিন উঁচু কোনো পাহাড় থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখাবে। কিন্তু এরপর আর পাপা ফিরে এলো না। তাদের আমি ভীষণ মিস করছি। পাগলি কান্না বন্ধ কর। তারা নিশ্চয়ই দূর থেকে তোর ভ্যাভ্যা করা দেখে বিরক্ত হচ্ছে। আর বলছে কি ইমোশনাল ফুল মেয়েরে বাবা। আমরা থাকলে পিটিয়ে সোজা করে ফেলতাম। আমরা নেই তাই সবার আদরে আদরে আহ্লাদি হয়ে যাচ্ছে। আরজু ফিক করে হেসে দিল আর বলল, নো ওয়ে। পাপা আমাকে কখনোই মারত না। আমি তার আহ্লাদি প্রিন্সেস ছিলাম।
শুভ মুচকি হেসে আরজুর চুল এলোমেলো করে দিয়ে বলল, আমার কাছেও তুই আহ্লাদি প্রিন্সেস, বুঝলি? আরজু হেসে মাথা নেড়ে সম্মতি জানাল। লিজা দূর থেকে তাদের দেখে বলল, ওহহ, কি কিউট কাপল। তোমার এই ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকে কিছু শেখা উচিত। আনরোমান্টিক ছাগল একটা। সকলেই আরজু ও শুভর দিকে দৃষ্টি নিবন্ধ করল। নাহিদ আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। অনিক অবাক হয়ে বলল, আমি আনরোমান্টিক ছাগল? ওকে চলো তোমাকে রোমান্টিকতা দেখাই। সবার সামনে 2টা চুমু খাই। আসো। এই দূরে থাকো। লাগবে না তোমার চুমু। আশফি হেসে বলল, হে দ্রুত চুমু খেয়ে ফেল, আমি ভিডিও করছি। লিজা আশফির পিঠে কিল বসিয়ে বলল, এক ধাক্কায় পাহাড় থেকে ফেলে দিব তোকে। সিনেমা চলছে নাকি? তোর গফকে নিয়ে পাবলিকে চুমু খাস? এই অনিক তোর বউ সামলা। আমি মরলে আমার গফের কি হবে? লাবণ্য ধমক দিয়ে বলল, প্লিজ এইবার থামো। তারা ঝগড়া থামিয়ে দিল। তবে লিজা ইশারায় বুঝিয়ে দিল পরে দেখে নিবে সে অনিককে। আশফি খেয়াল করল নাহিদের দৃষ্টি ও মনোযোগ অন্যদিকে। সে নাহিদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাল। সামনের দৃশ্য দেখে মুচকি হেসে বলল, দোস্ত কেমন ফিল করছিস? নাহিদ দৃষ্টি স্থির রেখেই গম্ভীর স্বরে বলল, নট গুড। পরিবেশটা মোটেও পছন্দ হচ্ছে না। আশফি নীরব হাসল। গা জ্বালা করা হাসি। সারাদিনের ক্লান্তি শেষে রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা রিসোর্টে ফিরে আসল। ক্লান্তিতে সকলের চোখে ঘুম নেমে আসলেও আরজুর চোখে ঘুম নেই। আরজুর মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করছে। মনকে কিছুতেই স্থির রাখতে পারছে না। পাশে তাকিয়ে দেখল যারা গভীর ঘুমে মগ্ন। আরজু বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়াল। কনকনে ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে যাচ্ছে। আরজু চোখ বুজে সেটা অনুভব করল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পাশের বারান্দায় চোখ পড়তেই দেখল নাহিদ চেয়ারে হেলান দিয়ে বসে মনের সুখে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। নাহিদের দৃষ্টি দূরের পাহাড়ের দিকে। তার মুখে রাজ্যের বিষণ্ণতা। আরজু বুঝতে পারে না এই মানুষটির জীবনে কিসের অভাব। তার কাছে তো সবই আছে। অর্থ সম্পদ, ক্ষমতা, পরিবার পরিজন সব আছে। তবে কিসের বিষণ্ণতা? আরজুর মনের অস্থিরতা বাড়ল বইকি কমল না। এই মুহূর্তে নাহিদের হাত থেকে সেই সিগারেটই ছুঁড়ে ফেলতে পারলে তার ভীষণ শান্তি লাগত। আরজু আর এক মুহূর্ত দাঁড়াল না। রুমে চলে আসল। তার মনে নাহিদ নামক মানুষটিকে নিয়ে কৌতূহল বেড়েই যাচ্ছে। এমন হাজারো চিন্তার মাঝে একসময় গভীর ঘুমে ঢলে পড়ল। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তারা সকলে চলে গেল হেলিপ্যাডে। উদ্দেশ্য সূর্যোদয় দেখা। ভোরের শিশির বিন্দু ঘাসে পড়ে মুক্তার মতো ঝলমল করছে। তারা অনেকটা পথ হেঁটে উপরে পৌঁছে সূর্যোদয় দেখল। সূর্যের কিরণ ধীরে ধীরে সমস্ত আধারকে কাটিয়ে ধরণীকে আলোকিত করে তুলেছে। সকলেই মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করল। তারপর তারা গেল তাদের নেক্সট ডেস্টিনেশন কংলাক ঝর্ণা। তাদের সাথে যুক্ত হয়েছে নাহিদ ওরাও। আজুর যেমন অস্বস্তি লাগছে অন্যদিকে কেমন সুখ অনুভব হচ্ছে। মানুষটিকে এত কাছে থেকে খুব কম দেখা হয়েছে। ভালোবাসা অনুভূতিটাই ভীষণ রঙিন। আরজুর কাছে সবকিছুই ভালো লাগছে। জারার নেকামি, ফুয়াদের খোঁচামারা কথা, সাবিহার বকবক সব ভালো লাগছে। পায়ের নিচের কাদা মাটি পর্যন্ত আরজুর কাছে স্বর্গীয় কিছু মনে হচ্ছে। আরজুর ইচ্ছে করছে নাহিদের বলিষ্ঠ হাত ধরে এই পাহাড়ের পথ পাড়ি দিতে। কিন্তু সেটা সম্ভব না। লোকটি তো তার দিকে ঠিকমতো তাকায় না পর্যন্ত।
হাজারো কল্পনার মাঝে আরজু অনেকটা অমনোযোগী হয়ে পড়ল। ফলে একটা ভয়াবহ ঘটনা ঘটল। পাহাড়ের সরু পথের ভেজা মাটিতে পা পিছলে গেল তার। মুহূর্তেই আরজু গড়িয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যাচ্ছিল। কিন্তু কয়েকটি গাছের ডালে ঝাপটে ধরে সে ঝুলে রইল। আকস্মিক ঘটনায় আরজুর ভয়ে সারা শরীর কাঁপতে লাগল। আরজু জোরে চিৎকার করে কাঁদতে লাগল। মুহূর্তের মধ্যেই কি ঘটে গেল কেউ বুঝতেই পারল না। বন্ধু মহলের সকলেই ভয় আতঙ্কে দ্রুত পাহাড়ের কিনারায় চলে আসল। প্রচণ্ড ভয়ে শুভর সারা শরীর কাঁপছে। সে নিজেকে দোষারোপ করতে লাগল। কেন সে আরজুর হাত শক্ত করে ধরে রাখল না। শুভ পাগলের মতো সেই পাহাড়ের নিচের দিকে নামতে গেলে ফুয়াদ আর রামিম তাকে আটকায়। এইভাবে নিচে নামলে নির্ঘাত পাহাড় থেকে শুভ পড়ে যাবে। ফুয়াদ জানে আরজুর জন্য শুভ এই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাববে না। রিমি, সাবিহা যারা চিৎকার করে আরজুকে ডাকতে লাগল। ফুয়াদ উকি দিয়ে দেখল আরজু অনেকটা নিচে গড়িয়ে পড়েছে। এই মুহূর্তে কি করবে কিছুই মাথায় আসছে না। তবে মাথা গরম করে কিছুই করা যাবে না। আগে চিন্তা করে তবেই কোনো স্টেপ নিতে হবে। অন্যদিকে শুভ নিচে নামার জন্য অস্থির হয়ে পড়েছে। রামিম কিছুতেই তাকে আটকে রাখতে পারছে না। ফুয়াদ আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করছে যা দিয়ে আরজুকে উপরে তুলে আনা যাবে। তাদের পেছনেই নাহিদ ওরা ছিল। নাহিদ দ্রুত কিনারায় এসে আরজুর অবস্থান দেখে নিল। আর এক মুহূর্ত দেরি না করে পাহাড় ঘেঁষে নিচে নামতে শুরু করল। নাহিদের এই কাণ্ডে উপস্থিত সকলেই ভরকে গেল। লাবণ্য তো জোরে কেঁদে নাহিদকে বলতে লাগল, নাহিদ কি করছিস? পাগল হয়ে গেছিস? এখান থেকে পা পিছলে পড়লে কি হবে জানিস? আশফি, অনিক ওকে থামা। কিন্তু নাহিদ কারো কথাই কানে নিল না। সে খুব সাবধানে পাহাড়ের গা ঘেঁষে আরজুর কাছে পৌঁছাল। আরজু তখন ভয়ে চোখ বন্ধ করে কাঁদছে। নাহিদ বলল, মিস আরজু এখানে ঝুলে ঝুলে কি পাহাড় গুনছেন? পাহাড় গুনার আরও অনেক পদ্ধতি আছে। এমন অভিনব পদ্ধতি তো আমার জানা ছিল না। আরজু চমকে উপরের দিকে তাকাল। সে তো ধরেই নিয়েছে আজ তার মৃত্যু নিশ্চিত। কিন্তু নাহিদকে দেখে সে বেশ চমকে গেল। এমন পরিস্থিতিতে ভালোবাসার মানুষটিকে দেখে আরজু ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নাহিদ মুচকি হেসে বলল, কাঁদলে কি উপরে উঠা যাবে? কান্না বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো হাত দিন। আরজু কেঁদেই যাচ্ছে। নাহিদ বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, কান্না বন্ধ করতে বলেছি না? দিন হাত দিন। নাহিদের ধমক খেয়ে আরজুর কান্নার বেগ আরও বেড়ে গেল। সে কেঁদে কেঁদে বলল, আমি পারব না। আপনি চলে যান, না হলে আমার সাথে আপনাকেও মরতে হবে। আপনার সাথে মরতে আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। তবে চাইলে একসাথে বাঁচতে পারি। তাই দ্রুত হাত দিন। চাইলে একসাথে বাঁচতে পারি কথাটা আরজুর মনে গেঁথে গেল। এই ভয়ঙ্কর পরিস্থিতিও আরজু শিউরে উঠল। এক অদৃশ্য শক্তি পেল সে। তাকে তো বাঁচতেই হবে। এই গুমড়ো মুখ ভণ্ড নেতার উপর বারবার ক্রাশ খাওয়ার জন্য হলেও বাঁচতে হবে। ডান হাতটি সে নাহিদের দিকে বাড়িয়ে দিল। নাহিদ পরম যত্নে শক্ত করে আরজুর হাতটি ধরে একটানে নিজের বুকে নিয়ে আসল। প্রচণ্ড ভয়ে আরজু নাহিদের গলা ঝাপটে ধরল। নিজেকে মিশিয়ে নিল নাহিদের সাথে। সেই মাতাল করা গ্রান নাকে এসে লাগছে আরজুর। আরজুর হার্টবিট বেড়ে গেল বহুগুণ। আরজু ভয়ে চোখ বন্ধ করে রাখল। নাহিদ বলল, আমাকে শক্ত হাতে ধরে রাখুন। আরজু মাথা ঝাঁকাল। শুভ যখন দেখল নাহিদ আরজুকে নিজের কাছে নিয়ে এসেছে তখন সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শুভ পাহাড়ের কাছে ঝুঁকে নাহিদকে হাত বাড়িয়ে দিল।
নাহিদ শুভর হাত ধরে ধীরে ধীরে উপরে উঠে আসল। উপরের উঠার পরও আরজু নাহিদকে ঝাপটে ধরে রেখেছে। প্রচণ্ড ভয় আরজুর সারা শরীর তখনও কাঁপছিল। তাদের দুজনের শরীর কাদায় মাখামাখি। নাহিদ ফিসফিসিয়ে আরজুর কানের কাছে বলল, সারা জীবন এইভাবে ঝাপটে ধরে রাখার ইচ্ছে আছে নাকি মিস আরজু? নাহিদের কথায় আরজুর হুঁশ ফেরে। সে দ্রুত নাহিদের কাছ থেকে দূরে সরে আসে। ভীষণ লজ্জা আর ভরে আরজুর সারা মুখ রক্তবর্ণ ধারণ করেছে। শুভ দ্রুত আরজুকে ঝাপটে ধরে মাথায় চুমু খায়। আজ আরজুর কিছু হলে সে নিজেকে শেষ করে ফেলত। এই মেয়েটাকে ছাড়া সে জীবনের একটা দিনও কল্পনা করতে পারে না। বন্ধুমহলের সকলেই আরজুকে ঝাপটে ধরল। আরজু সকলের অবস্থা দেখে হেসে বলল, আরে বাবা, আমি ঠিক আছি। লাবণ্য দৌড়ে আসলো নাহিদের দিকে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তুই কি জীবনেও চেঞ্জ হবি না? মানুষের বিপদ দেখলেই তোকে ঝাঁপিয়ে পড়তে হবে? যদি তোর কিছু হয়ে যেত? নাহিদ মুচকি হেসে বলল, আমার জীবনটা তো সেই কবেই জনগণের সেবায় উৎসর্গ করেছি। আমার পলিটিক্সে আসার মূল উদ্দেশ্যই মানুষের সেবা করা। নাহিদের কথায় সকলেই খুশি হলেও আরজু খুশি হতে পারল না। তার মুখটি মুহূর্তেই মলিন হয়ে উঠল। সে ভেবেছে নাহিদের মনেও নিশ্চয়ই তাকে নিয়ে কোনো অনুভূতি আছে। তাই তো নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। কিন্তু না, তার সকল ধারণা নাহিদ ভুল প্রমাণ করে দিল। বন্ধুমহলের সকলেই নাহিদকে ধন্যবাদ জানাল। কিন্তু আরজু একটা কথাও বলল না। তার মনে বিশাল অভিমান জমা হয়েছে নাহিদের উপর। সে জানে নাহিদের তাতে কিছুই আসে যায় না। বাকি পথ শুভ আরজুর হাত শক্ত করে ধরে রাখল। এই হাত সে মোটেও ছাড়বে না। আরজুর সকল ভয়, অভিমান কেটে গেল ঝর্ণা দেখে। পাহাড়ের গা ঘেঁষে স্বচ্ছ পানির ফোয়ারা নেমে এসেছে। আরজু প্রচণ্ড খুশিতে লাফাতে লাগল। এই প্রথম সে ঝর্ণা দেখছে। বাকি সবারই মন ভালো হয়ে গেল। বন্ধু মহলের সকলেই খুশিতে ঝর্ণার পানিতে গা ভিজাতে শুরু করল। আশফিরাও ভিজতে শুরু করল। নাহিদ প্রথমে ভিজতে না চাইলেও লাবণ্যর জোড়াজুড়িতে নেমে পড়ল। এমন মুহূর্ত হয়তো আর পাওয়া যাবে না। তার ব্যস্ত জীবনে একটু বিরতি পেয়েছে। সেটা যথাযথ কাজে লাগাতে হবে। আজকাল অবনীর মন ভীষণ খারাপ যাচ্ছে। কিছুই ভালো লাগছে না। প্রথম দিকে এর কারণ উদ্ঘাটন করতে না পারলেও এখন বুঝতে পারছে তার মন খারাপের কারণ আরজু। আরজু আর তার গলায় গলায় ভাব বিষয়টি তেমন না, বরং একজন অন্যজনের পেছনে পড়ে থাকে। উত পেতে থাকে ঝগড়া সৃষ্টি করার জন্য। তবে আরজুর অনুপস্থিতিতে অবনীর কাছে বাসটি জেলখানা মনে হচ্ছে। সারাদিন বাবা মা কাজের জোন ও বাসার বাইরে থাকে। বাসায় থাকে তারা। তারার সাথেও তার ৩৬ আখড়ার ঝামেলার লেগেই থাকে। তারা হল মোটা মাথার জটিল নারী। যাকে তার পছন্দ তার জন্য জীবন দিতেও প্রস্তুত। আর যাকে পছন্দ নয় তাকে নাজেহাল করে ছাড়ে। তারার অপছন্দের লিস্টে প্রথমেই জুবাইর আহমেদ, তারপর অবনী ও মোস্ট অপছন্দ শুভ। সাবা খানম ও আরজু তার ভীষণ পছন্দের মানুষ। এরা তাকে ধমক দিলেও সেটা মধুর বাণী হিসেবে গিলে নিবে। আজ সকালের ঘটনা। সকাল সকাল তারা অবনীর ঘরে হামলা দিল। অবনীর সকালের মিষ্টি মধুর ঘুম ভাঙল তারার কর্কশ কণ্ঠে। তারা বেশ কৌতূহল হয়ে বলল, ছোট আপা, আজ সকালে কি হয়েছে জানেন? অবনী ঘুমে ঠিকমতো চোখ খুলতে পারছে না। বিরক্ত হয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, তারা আপু, বিরক্ত করো না। তোমার মাসালাদার নিউজ আম্মুকে শোনাও। তারা তো দমে যাওয়ার পাত্রী নয়। সে অবনীকে ঝাঁকাতে ঝাঁকাতে উৎসাহ নিয়ে বলল, আজ বাজারে একটা বিরাট ঘটনা ঘটছে।
বাজারে একটা ছেলে আমারে দেইখা কি সব ইশারা করছিল। আমি তো ভয়ে শেষ। ভিড়ের মধ্যে গায়ে হাত দিলে কেমন বাজে ব্যাপার হইব। হঠাৎ ওই পোলা আমার কাছে আইসা গায়ে হাত দিতে নিলে কেউ ওর হাত ধইরা ফালায়। আমি তাকাইয়া দেখি সামনের বাড়ির কেয়ারটেকার রফিক। রফিক ওই পোলার গালে দুইটা থাপ্পড় বসাইয়া ইচ্ছামতো গালি দিল। একদম আমাগো এলাকার খাঁটি বকা। আমার কি যে খুশি লাগল। কেউ আমার লাইগা এত কিছু করব ভাবতে পারি নাই। রফিক যখন আমার দিকে তাকাইয়া হাসি দিল আমি তো সেইখানেই শেষ। আমার কাছে মনে হইল এইটা তো আমার স্বপ্নের নায়ক। গুন্ডা থেকে আমারে বাঁচাইছে। আমি তো মনে হয় প্রেমে পিছলা খাইয়া পইরা গেছি। অবনী বিস্ময় নিয়ে তারার দিকে তাকাল। তারার মতো খুঁতখুঁতে মেয়ে কারো প্রেমে পড়তে পারে অবনীর জানা ছিল না। অবনী বিস্ময় চোখে তাকিয়ে বলল, এক মুহূর্তেই প্রেমে পড়ে গেলে? এ আবার কেমন প্রেম? একটা ছেলেকে থাপ্পড় দিল বলে প্রেমে পড়ে গেলে? তারা লাজুক হাসল আর বলল, প্রেমে পড়তে কি যুগ যুগ লাগে নাকি? এক মুহূর্তই যথেষ্ট। অবনী চিন্তায় পড়ে গেল। আচ্ছা, ওই রোবট মানব লোকটিও তো তাকে বিপদের হাত থেকে বাঁচানোর পর থেকে লোকটিকে কিছুটা ভালো লেগেছিল। যদিও সেদিন মুখে পানি ফেলা নিয়ে তুমুল কাণ্ড ঘটেছিল, তবুও লোকটির প্রতি তার কৃতজ্ঞতাবোধ আছে। কিন্তু সে তো প্রেমে পড়েনি। তাহলে তারা কি করে পড়ল? আর আরজু আপু, সেও মেয়র সাহেবের প্রেমে হাবুডুবু খেয়ে নাজেহাল অবস্থা। শুধু তার জীবনেই প্রেম নেই, সবার সাথেই তার ঝামেলা চলে। যেমন মায়ের সাথে চলে। মা তাকে ওয়ার্নিং দিয়েছে এইচএসসিতে ভালো রেজাল্ট না করলে তাকে বড় মামার বাসায় রাজশাহী ভার্সিটিতে পড়তে পাঠিয়ে দিবে। বড় মামার নাম শুনলেই সে আতঙ্কে থাকে। তার রিটায়ার্ড আর্মি অফিসার মামার স্ট্রিক্ট রুলসের কবলে পড়ে তার মামাতো ভাই বোনগুলোর নেতিয়ে পড়া বকুল ফুলের মতো অবস্থা। তাদের নিঃশ্বাসও পড়ে টাইম মেইনটেইন করে। সেখানে অবনীর মতো বেখালি, উড়নচণ্ডী, অগোছালো মেয়ে একদিনও টিকতে পারবে না। অবনী দীর্ঘশ্বাস ফেলে বলল, তারা আপু, তোমার ওই পিছলা প্রেমের গল্পে আমার কোনো ইন্টারেস্ট নেই। নাস্তা দাও, কলেজে যাব। অবনীর জবাবে তারা মনক্ষুণ্ণ হল। সে ভেবেছে অবনী এই বিষয়ে বেশ আগ্রহ দেখাবে, কিন্তু তেমন কিছুই হল না। মেজাজ গরম করে তারা চলে গেল। রেডি হয়ে নাস্তার টেবিলে আসতেই অবনীর মেজাজ খারাপ হল। রুটির সাথে পেঁপে ভাজি। সে কটমট করে তারার দিকে তাকাল। অবনী জানে তারা ইচ্ছে করে তার অপছন্দের নাস্তা রেডি করেছে। সকালে তার কথা গুরুত্ব না দেওয়ার শাস্তি দিচ্ছে। শুধুমাত্র মায়ের জন্য সে তারাকে কিছু বলতে পারে না। রেগে অবনী নাস্তা না করেই চলে গেল। তারা নাস্তার বাটি রান্না ঘরে নিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। আজ তার মনে রং লেগেছে। মূলত এই পেঁপে ভাজি সে করেছে জুবাইর আহমেদকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য। আজ সাবা খানম তার স্বামীকে বলেছে তারার সাথে বাজারে যেতে, কিন্তু তিনি বাজারে যাওয়ার পর শুধু পেঁপে কিনে কোনো এক বন্ধুর সাথে আড্ডায় মেতে উঠেছেন। আর তারাকে বাকি বাজার করতে বলেছে। সেই কাজের শাস্তি সে খালুজানকে দিয়েছে। অবশ্য এতে তার এক ঢিলে দুই পাখি মারা হল। অবনী ও জুবাইর আহমেদ দুজনই পেঁপে ভীষণ অপছন্দ করে। স্ত্রীর ভয়ে সে তারাকে কিছু বলতে পারে না। এই বাসায় তারার বিশেষ পাওয়ার আছে। সারাদিন প্রকৃতির সৌন্দর্যে ডুবে ছিল বন্ধুমহল। ঝর্ণার পানিতে গোসল করে রিমির ঠান্ডা লেগে গেছে। বিকাল থেকে সে একের পর এক আদা চা খেয়ে যাচ্ছে। ফুয়াদ বিরক্ত হয়ে বলল, একটু ভিজেই এই অবস্থা তোর? তোকে আস্ত বাসায় না পাঠাতে পারলে তোর মেজর বাপ আর ইঞ্জিনিয়ার ভাই আমাদের ঘাড় মটকাতে চলে আসবে।
এই সব ননির পুতুল নিয়ে ট্যুরে আসলে মহা সমস্যা। আরজু কফির কাপে চুমুক দিয়ে বলল, আমাদের না নিয়ে তোরা ট্যুরে আসতে পারতি? কেটে 2 ভাগ করে ফেলতাম না তোদের। হে মা, তুমি তো দেবী। তোমার ছত্রছায়ায় না আসলে আমরা এই মেঘের রাজ্যে কবেই হারিয়ে যেতাম। যারা ফুয়াদের পিঠে একটা কিল বসিয়ে বলল, নাটক কম কর ছাগল। তোর 3 নম্বর গফ মিম যা নেকা ছিল, তাকে নিয়া তুমি বাছা কই কই ঘুরতে গেছিলা সব জানা আছে। শুধু আমাদের সাথে আসলেই তোর ঝামেলা লাগে। দেখ, আমি মিমকে নিয়ে কোথাও যাইনি। একবার গাড়িতে করে লং ড্রাইভে বেরিয়েছিলাম। বক বক করে আমার মাথা খারাপ করে ফেলেছে। তাই সেদিন রাতেই তাকে বাসায় পৌঁছে দিয়ে ব্রেকআপ করে দিয়েছি। এত নেকামি আমার সহ্য হয় না। ছাগল, তোর কপালে বউ জুটবে না। ওই সব বেকার রানীদের আমার বউ বানানোর ইচ্ছা নেই। যেদিন সত্যিকারের ভালোবাসা খুঁজে পাব সেদিন এই প্রেম করার ঝামেলায় যাব না। সোজা বিয়ে করে বাসর ঘরে প্রেম শুরু করব। যারা কপাল কুঁচকে বলল, তোর মতো বেয়াদবকে কোনো মেয়ে বিয়ে করবে? তোর মতো নমুনার জন্য যদি ছেলে খুঁজে পাওয়া যায় তবে আমার জন্য বউ খুঁজে বের করা বড় ব্যাপার না। যারা ভাব নিয়ে বলল, আমার পিছে কত ছেলের লাইন পড়ে আছে তা নিশ্চয়ই তোকে বলতে হবে না। আজকাল জুনিয়র পোলাপান ও সেই কাতারে যোগ হয়েছে। ফুয়াদ ভ্রু কুঁচকে যারার দিকে তাকিয়ে বলল, তুই ওই জাহিদ নামের ছেলেটিকে এত সহজ ভাবিস না। এই পোলা বহুত চালাক। তোর আশিকদের কাতারে ওরে ফেললে ভুল করবি। যারা কিছুটা থতমত খেয়ে গেল। ফুয়াদ ঠিক বলেছে। ওই অসভ্য বাদর অনেক চতুর। না হলে কি যারার মতো মেয়েকে চুমু খেয়ে চলে যায়? রাতের দিকে রিসোর্টের সামনের বাগানে বারবিকিউ পার্টির আয়োজন করা হল। আশফি শুভদের সকলকে সেখানে ইনভাইট করল। ভদ্রতার খাতিরে শুভ মানা করতে পারল না। আরজু বেশ অস্বস্তিতে পড়ে গেল। সেই ঘটনার পর আরজু বেশ অস্থির হয়ে আছে। নাহিদের এতটা কাছে আসা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তীব্র অস্থির করা অনুভূতিরা তাকে ঘিরে ধরেছে। বারবার নাহিদকে জড়িয়ে ধরার মুহূর্ত চোখে ভাসছে। লোকটি আসলেই অদ্ভুত। তাকে পাত্তা দেয় না, কিন্তু তার বিপদে কোনো কিছু না ভেবেই কেমন করে পাহাড়ের নিচে চলে এসেছিল। আরজু লাজুক হাসল। নাহিদ নামক মানুষটি তার হৃদয়ের গভীর স্থানে খুঁটি গেড়ে বসে আছে। তাকে আরও আকৃষ্ট করে তুলছে। আরজু তৈরি হয়ে বাগানে আসতেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। নাহিদ বারবিকিউ করতে ভীষণ ব্যস্ত। তার গায়ে জড়ানো কালো টি শার্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম। কালো রঙে উজ্জ্বল শ্যামলা নাহিদকে আগুন লাগছে। কালো রং দূর থেকেই ভীষণ চোখে লাগছে আরজুর। চোখ কেমন জ্বালাপোড়া করছে। কে বলবে এই ছেলে রাজনীতিবিদ? এমন সুদর্শন যুবক নির্বাচনে দাঁড়ালে মেয়েরা তো চোখ বুজেই ভোট দিতে বাধ্য। নাহিদ কথা বলতে বলতে একবার তাকালো আরজুর দিকে। ব্লু জিন্সের সাথে হোয়াইট টপস, খোলা চুল বারবার আরজুর মুখে এসে পড়ছে। শুভ দৌড়ে গেল আরজুর কাছে। আরজুর অবাধ্য চুল নিজ হাতে খোপা করতে করতে বলতে লাগল, এই বাতাসে চুল খুলে এসেছিস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাক, খোপা করতে দে। তুই আমাকে ধমকাচ্ছিস কেন? আমি কি জানতাম এত বাতাস বাইরে? শুভ বুঝল আরজু অভিমান করেছে। সে তার অভিমান ভাঙ্গাতে বলল, আচ্ছা লক্ষ্মী সোনা, রাগ করিস না। রাগলে তোকে পটল ভাজার মতো লাগে। এন্ড ইউ নো আই লাভ পটল। আরজু রেগে শুভকে মারতে লাগল। আর শুভ দৌড়ে পালানোর চেষ্টা করছে। নাহিদ সেদিকে থেকে চোখ ফিরিয়ে নিল। আশফি মুচকি হেসে বলল, দোস্ত কেমন পোড়া পোড়া গন্ধ আসছে না?
নাহিদ ক্ষুব্ধ চোখে তাকাতেই আশফি মেকি হেসে বলল, এমন লুক দেশ কেন? নিজের চোখে দেখে মুরগিটা পুড়ে গেছে। নাহিদ তাকিয়ে দেখল আসলেই মুরগিটা এক পাশ অনেকটা পুড়ে গেছে। আস্ত খাসি সহ চিকেন বারবিকিউ করা হলো। সকলেই বেশ মজা করে খেল। কিন্তু তীব্র অনুভূতির ঝড়ে আরজু তেমন খেতে পারল না। অনেকক্ষণ আড্ডার পর ফুয়াদ একটা গিটার শুভর হাতে ধরিয়ে দিল। শুভ সবার সামনে একটু লজ্জা পেলেও পরে ঠিক গান ধরল। আরজুকে আজ অন্যভাবে মনের কথা বলা যাক। শুভ এক দৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে গান গাইছে। ফুয়াদ ভালো করেই জানে শুভ নিজের মনের কথাগুলো আরজুকে গানের মাধ্যমে বলতে চাইছে। এই দুজন এক হলে ফুয়াদ সবচাইতে বেশি খুশি হবে। কারণ শুভর চাইতে বেশি কেউ আরজুকে আগলে রাখতে পারবে না। এই মা বাবাহীন সবার আদরের আহ্লাদী মেয়েটিকে একমাত্র শুভ সামলাতে পারবে। শুভ হাজারো জমানো কথা আজ আরজুকে বলছে, কে জানে বোকা মেয়েটা আদৌ বুঝতে পারছে কিনা। শুভ আবার গেয়ে উঠল। নাহিদ শুভর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। অসম্ভব মায়া জোরানো কণ্ঠ। নাহিদ শুভর দৃষ্টি অনুসরণ করে আরজুর দিকে তাকালো। আর মুহূর্তেই তাদের দৃষ্টি মিলিত হল। লজ্জায় আরজু চোখ নামিয়ে নিল। এতক্ষণ আরজু গানের মাঝে হারিয়ে নাহিদকে দেখছিল। মানুষটি ফোনে হাত চালাতে ব্যস্ত ছিল। সবাই বেশ এনজয় করেছে মুহূর্তটিকে। রিমি শুভর দিকে অপলক তাকিয়ে আছে। তার মনের হাজারো অনুভূতিরা ডানা মেলে উঠছে। যারা ফিসাফিসিয়ে আরজুকে বলল। আরজু মনের কথা ওই রসুকহীন প্রাণীটিকে বলে দে। কারণ ওই বেটারে না বললে জীবনেও বুঝবে না। নেতা মানুষ তো। এদের কানে আবার তুলা থাকে। জনগণের আহাজারি সহজে এদের কানে যায় না। আরজু বিরক্ত হয়ে বলল, মজা নিস না। আমি কিছুই বলতে পারবো না। কি বলবো? এটাই যে আমি আপনার প্রেমে পড়ে নাস্তানাবুদ হয়ে গেছি। আমার ব্রেইন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই কারণেই আপনার শত ইগনোর করার পরও নাচতে নাচতে আপনাকে প্রপোজ করতে চলে এসেছে। নিজের আত্মসম্মান সব ওই আস্ত খাসির সাথে জ্বালিয়ে পুড়িয়ে আপনার কাছে এসেছি। এটাই বলবো। যারা বিরক্তি প্রকাশ করে বলল, এইসব কেন বলবি? একটু রোমান্টিক হতে বলবি। তোর মতো সুন্দরী মেয়ে প্রপোজ করলে বেটার মাথা খারাপ হয়ে যাবে। দেখবি এই মেয়র কেন তার বাপও পটে গেছে। তার বাপকে পটানোর কোনো ইচ্ছা আমার আপাতত নেই। যে আমার দিকে ঠিক মতো তাকায় না পর্যন্ত তাকে আমি প্রপোজ করে রেজেক্টের মালা গলায় ঝুলাবো। ইম্পসিবল। তাছাড়া এতদিনে আমি বুঝে গেছি তিনি রূপের মোহে হারানোর মতো মানুষ না। তিনি কঠিন ব্যক্তিত্বের মানুষ। তাহলে বসে বসে ইগোকে নিয়ে মুরগির ঠ্যাং খা। অনেকক্ষণ আড্ডার পর আশফি সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসলো। নাহিদ এইগুলো দেখে বেশ বিরক্ত হয়ে বলল, মেয়েদের সামনে এইগুলো কেন আনলি?
আরে বেটা, আজকাল এইগুলো মেয়েরাই বেশি পছন্দ করে। মজার কথা কি জানিস? এই সব লাবণ্য এনেছে, বিদেশি ইম্পোর্টের জিনিস। চল সবাই জাস্ট এক প্যাক করে খাবো। নাহিদ বিরক্ত হয়ে বলল, তোরা খা, আমার জরুরি কল করতে হবে। আমি রুমে যাচ্ছি। আর শোন, এখান থেকে ফিরে তোর হয়তো একটা কেস হাতে নিতে হতে পারে। আবার কি ঝামেলা ঘটিয়েছিস? তোর নিজের রাগকে কন্ট্রোল করা উচিত। সবকিছু গরম মাথায় হয় না। তোর বর্তমান পজিশনের ব্যাপারটা মাথায় রাখিস। নাহিদ প্যান্টের পকেটে হাত রেখে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বলল, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। তবে তারা যদি আমাকে দাদাজানের মতো সহজ সরল নেতা ভাবে থাকে তবে সেটা তাদের ভুল। আমি মোটেও তেমন না। ঠান্ডা মাথায় শত্রুকে কুপোকাত করার টেকনিক আমার জানা আছে। তবে নরম ভাবে কাজ না হলে আগের নাহিদ হতে আমি দুবার ভাবি না। শান্ত আছি বলে দমে গেছি এমন না। আশফি দেখল নাহিদের উজ্জ্বল মুখ কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। নাহিদকে সে ভালো করে চেনে, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আচ্ছা আমি বিষয়টা দেখব, আমি যাচ্ছি। বলেই নাহিদ চলে গেল। নাহিদকে যেতে দেখে আরজুর মন খারাপ হলো। মানুষটিকে আজকাল সে চোখে হারায়। কাছে থাকলে অস্বস্তি ঘিরে ধরে, দূরে গেলে বুকের ভেতর জ্বালা পড়া করে। মহা সমস্যায় আছে সে। শুভ আরজুকে শাসিয়ে বলল ভুলেও যাতে এক প্যাকের বেশি না খায়। সিনিয়র আপুরা অনেক জোর করছে বলে শুভ এক প্যাক খাওয়ার পারমিশন দিল। সে আর রামিম গেল কোল্ড ড্রিঙ্কস আনতে। আর ফুয়াদকে বলে গেল মেয়েদের দেখে রাখতে। আরজুর মন খারাপ দেখে লাবণ্য তার পাশে বসে বলল, এই মিষ্টি মেয়ে, মন খারাপ? বিএফের সাথে ঝগড়া হয়েছে বুঝি? না আপু, তেমন কিছু না, আমরা জাস্ট ফ্রেন্ড। বুঝি বুঝি। আচ্ছা, আর একটু খেয়ে দেখো, দেখবে মন ভালো হয়ে গেছে। আরজু লাবণ্যর কথা শুনে আরও বেশ কয়েক প্যাক গিলে ফেলল। এই মুহূর্তে তার আসলেই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। লিজা বেশি ড্রিঙ্কস করাই অনেক তাকে নিয়ে রুমে চলে গেল। না হলে সবার সামনেই তাকে গালিগালাজ করে মান সম্মান ডুবিয়ে ফেলবে। শুভ আর রামিম কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে আসতে দেখে এই জায়গায় লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। সাবিহা উল্টা পাল্টা কথা বলছে। মূলত সে রামিমকে বকাঝকা করছে। আরজু ঝিম ধরে বসে আছে। যারা খিলখিল করে হেসে সেলফি তুলে নিচ্ছে। আর সবচাইতে বেহাল অবস্থা রিমি ও ফুয়াদের। তারা দুজন গানের তালে তুমুল নাচানাচি করছে। শুভর ফুয়াদের উপর বেশ রাগ হল। সে ফুয়াদকে রেখে গেছে ওদের পাহারা দিতে। কিন্তু এই বাদর নিজেই মাতাল হয়ে নাচানাচি করছে। শুভ দেখল যারা কিছুটা স্বাভাবিক আছে। সে রামিমকে বলল, তুই সাবিহা আর আরজুকে নিয়ে যা। আর যারা, তুই ঠিক আছিস? যারা মুচকি হেসে বলল, আমি ঠিক আছি। মাথা ঝিম ঝিম করছে। মনে হচ্ছে কেউ বারবার গালে চুমু খাচ্ছে। কি জ্বালা বলতো, গালে কেউ চুমু খায়। চুমু খেতে হয় ঠোঁটে। কিন্তু পিচ্ছি ছেলেকে কে বুঝাবে? কিছুই জানে না বলেই যারা হেসে দিল। শুভ হতাশ হয়ে কপাল চাপড়াল। রামিম বলল, আমি এদের 3 জনকে নিয়ে যাচ্ছি, তুই ওই 2 বেকুবদের নিয়ে আসো। রামিম প্রথমে আরজু আর যারাকে তাদের রুমে দিয়ে আসলো।
তারপর সাবিহাকে তার রুমে নিয়ে গেল। সাবিহাকে বিছানায় শুইয়ে দিতেই সে রামিমের জামার কলার চেপে ধরল। রামিম কিছুটা হোঁচকিয়ে গেল। সাবিহা কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল, তুই ভীষণ খারাপ রামিম। রামিম ভ্রু কুঁচকে বলল, কি করেছি আমি? অনেক কিছু করেছিস। অনেক কিছু কি? আমার মন চুরি করে এখন সাধু সাজা হচ্ছে? এই আমার মন ফিরিয়ে দে। সব বুঝেও না বুঝা লোক আমার একদম পছন্দ না। রামিম শুকনো ঢোক গিলল। এই মেয়ে কয় প্যাক খেয়েছে কে জানে। রামিম নিজেকে সামলে বলল, তুই ঘুমা, সকালে কথা বলবো। না, আমার মন ফেরত চাই, এক্ষুনি, এক্ষুনি। রামিম অন্যদিকে তাকিয়ে বলল, তোর মন আমার কাছে নেই। সাবিহা ক্ষিপ্ত হয়ে রামিমের বুকে মারতে মারতে বলল, মিথ্যাবাদী। আমার মন তুই নিয়েছিস, আর তাতে ইচ্ছেমতো আঘাত করছিস। রামিমের ইচ্ছে হল সাবিহাকে জড়িয়ে ধরে বলতে, হে আমি নিয়েছি তোর মন, আর সেটা সযত্নে আগলে রেখেছি। মোটেও আঘাত করছি না, শুধু তোকে কঠিন বাস্তবতা থেকে বাঁচাচ্ছি। কিন্তু রামিম এমন কিছুই করল না। সাবিহাকে শান্ত করতে তার কপালে গভীর চুমু একে বলল, ঘুমিয়ে পড়, আদর করে দিলাম। সাবিহা শান্ত হল। রামিম উঠে চলে যেতে নিলে সাবিহা মায়া জড়ানো কণ্ঠে বলল, আমাকে তোর বউ বানাবি? এমন আদর আমার সব সময় চাই। রামিম থমকে গেল, কিন্তু পেছনে ফিরে তাকাল না। মূলত তাকানোর সাহস পেল না। ওই চোখের দিকে তাকালে সে আজ ধ্বংস হয়ে যাবে। রামিম দ্রুত রুম থেকে বেরিয়ে শুভর কাছে গেল। নাহিদ ফোন কথা বলে একটু ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরুতেই দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেল। নাহিদ ভাবল নিশ্চয়ই আশফি এসেছে। সে দরজা খুলতেই দেখতে পেল তার সামনে আরজু দাঁড়িয়ে আছে। নাহিদ কপাল কুঁচকে দরজার আশেপাশে তাকাল। না, অন্য কাউকে দেখা যাচ্ছে না। সে আরজুকে উদ্দেশ্য করে বলল, মিস আরজু, আপনি এখানে এই সময়ে? আরজু নেশাত্ম দৃষ্টিতে নাহিদের দিকে তাকাল। আরজুর এমন চাহনিতে নাহিদের বুকের বা পাশে মোচড় দিয়ে উঠল। সেই দৃষ্টি সরিয়ে বলল, কোনো সমস্যা? আপনি ইদানিং খুব বেশি জ্বালাচ্ছে আমাকে। নাহিদ অবাক চোখে তাকাল আরজুর দিকে। কি বলছে এই মেয়ে? নাহিদ বলল, আমি আপনাকে কবে জ্বালালাম? প্রতিদিন আমার স্বপ্নে এসে ভীষণ জ্বালাতন করেন। নাহিদ অবাক হয়ে বলল, আমি আপনার স্বপ্নে আসি? আরজু মাথা ঝাঁকাল আর বলল, গতকাল তো ভীষণ ভয়ঙ্কর কাজ করেছে আপনি। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠেছিলাম, পরে সারা রাত আর ঘুমাতে পারিনি। নাহিদ কি বলবে বুঝতে পারছে না। সে বুঝল আরজুর নেশায় বোধ হয়ে গেছে। আরজুর কথা কিছুটা জড়িয়ে আসছে। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আশফিকে কয়েকটা গালি দিল। আর আরজুকে বলল, আপনার নেশা হয়ে গেছে মিস আরজু। আপনি রুমে চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আপনার বন্ধুরা কোথায়? আরজু তাৎক্ষণিক নাহিদের রুমে ঢুকে পড়ল। আকস্মিক ঘটনায় নাহিদ ভরকে গেল। সে অস্থির হয়ে বলল, আপনি ভেতরে কেন এসেছেন আরজু? আরজু কৌতূহল নিয়ে বলল, আচ্ছা, আমি কি আপনার দিকে কুদৃষ্টিতে তাকাই? সেদিন আপনি বললেন আমি বেহায়া। আবার আমার ফ্রেন্ড যারা বলেছে আমার নজর খারাপ। আসলেই কি তাই? নাহিদ হতবম্ব হয়ে তাকিয়ে বলল, আপনি একদম ঠিক নেই আরজু। কি বলছেন বুঝতে পারছেন না। চলুন আপনাকে রুমে দিয়ে আসি। আরজু পিটপিট চোখে নাহিদের দিকে তাকাল আর বলল, আপনি আমার স্বপ্নে এসে কি করেছেন জানেন?
নাহিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে মাথা মেরে না জানালো। আরজু মুচকি হেসে বলল, দাঁড়ান আমি দেখাচ্ছি। বলেই নাহিদের একদম কাছে চলে আসলো। নাহিদ ব্রু কুঁচকে বলল, কি করছেন আরজু? আরজু দুষ্ট হেসে বলল, আমার স্বপ্নে আপনি যা করেছেন। বলেই নাহিদের ওষ্ঠে নিজের ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল, যাকে বলে টুপ করে চুমু খাওয়া। নাহিদ কয়েক মুহূর্তের জন্য থম মেরে গেল। মুহূর্তেই কি হলো বুঝতে পারল না। তার বুকে ডিপ ডিপ শব্দ হচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসল। আরজুর দিকে তাকিয়ে দেখল সে লজ্জা লজ্জা ভাব নিয়ে মাথা নিচু করে মুচকি হাসছে। নাহিদ অপলক দৃষ্টিতে আরজুর দিকে তাকাল। একটু পর নাহিদ তার কপাল চুলকে আরজুর দিকে দৃষ্টি ফেলে বলল, এমন হালকা কাজ আমি করতেই পারি না। দেখুন তো স্বপ্নটা এমন ছিল কিনা। বলেই তার এক হাত আরজুর পেছনের চুল খামচে ধরে একদম নিজের কাছে নিয়ে আসল। অন্য হাত গলিয়ে দিল আরজুর কোমরে। একদম নিজের সাথে মিশিয়ে ফেলল আরজুকে। আরজুর নিঃশ্বাস আছড়ে পড়ছে নাহিদের মুখে। আরজু কিছু বুঝে ওঠার আগেই নাহিদ আরজুর ওষ্ঠে নিজের ওষ্ঠ জোড়া মিলিয়ে দিল। নাহিদের স্পর্শ গভীর থেকে গভীরে হতে লাগল। অনুভূতির জোয়ারে আরজুর সারা শরীরে কম্পন ধরে গেল। আরজুর হৃদস্পন্দন বেড়ে গেছে বহুগুণ। নাহিদও সেটা শুনতে পাচ্ছে। তীব্র উত্তেজনায় আরজু নাহিদের গলায় খামচে ধরল। আরজুর ধারালো নখ ঘেবে গেল নাহিদের গলায়। নাহিদ উফফ শব্দ অবধি করল না। আরজুর মাঝেই সে আজ হারিয়ে যাচ্ছে, যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। একসময় আরজুর মনে হল সে নিঃশ্বাস নিতে পারছে না। সে নাহিদকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু নাহিদ তখন হয়তো নিজের মধ্যে নেই। সে আরজুর কোমরে আরো করে চেপে ধরল। আরজুর ভাবছে আজ তার ধ্বংস নিশ্চিত। আজ হয়তো ভালোবাসার অতল গভীরে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। ভালোবাসার মানুষের স্পর্শ বুঝি এত অসহ্য রকমের অনুভূতির সৃষ্টি করে। শুভ্র স্নিগ্ধ সকালে নিজের বারান্দায় বসে কফি হাতে সূর্যোদয় উপভোগ করছে সাবা খানম। হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দেওয়াটা খুব প্রয়োজন। এতে মন প্রফুল্ল থাকে। আর মন প্রফুল্ল থাকলে তার জটিল কেসগুলো সমাধান করতে সুবিধা হয়। তার বারান্দায় নানান প্রজাতির গাছ রয়েছে। এই সব গাছ আরজু নিজে পছন্দ করে লাগিয়েছে। মেয়েটাকে ভীষণ মিস করছেন তিনি। গতকাল কথা হয়েছে। কথা শুনে বুঝতে পেরেছে সব বন্ধুরা মিলে ভীষণ আনন্দপূর্ণ সময় কাটাচ্ছে। মেয়েটা চোখের আড়ালে গেলেই অস্থির লাগে তার। তবে শুভ আর বাকি সবাই আছে বলে তিনি নিশ্চিন্ত। আরজুকে তিনি সবরকম স্বাধীনতা দিয়েছেন। কখনো কোনো কিছুতে বাধা দেননি। জীবনকে নিজের মতো উপভোগ করুক। কফিতে চুমুক দিতে দিতে তিনি আর চোখে তাকিয়ে দেখলেন পাশে বসা স্বামী নামক মানুষটি তার দিকে তাকিয়ে আছে। এই মানুষটি এত বছরেও একটুও বদলায়নি। আজও মানুষটির দৃষ্টিতে সেই মুগ্ধতা জড়িয়ে আছে। সাবা খানম হালকা কেসে গলা পরিষ্কার করে বললেন, এইভাবে তাকিয়ে কি দেখছ? জুবায়ের আহমেদ মুচকি হেসে বললেন, তোমাকে। আমাকে এইভাবে দেখার কি হল? মধ্যে বয়সে এসেও তোমার তারুণ্য কমেনি। তারুণ্যের সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। তারুণ্য থাকে মানুষের ব্যক্তিত্বের মাঝে। এই আজও তোমাকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, কেমন নেশা নেশা লাগে, তোমাকে স্পর্শ করার ব্যাকুলতা তৈরি হয়, এটাই তারুণ্য। সাবা খানম বেশ লজ্জা পেলেন। মানুষটির মুখে কিছুই আটকায় না। তবে মানুষটির এই ব্যক্তিত্বের প্রেমেই তো পড়েছিলেন তিনি। তাকে লজ্জা পেতে দেখে জুবায়ের আহমেদ বলেন, লজ্জা পেলে নাকি? লজ্জা পেলে তোমাকে ঠিক সুচিত্রা সেনের মতো লাগে। আমি মোটেও লজ্জা পাচ্ছি না।
তবে তোমার এই তারুণ্যের জোয়ার একটু কমিয়ে আনো, কারণ মেয়েরা বড় হয়ে গেছে। তুমি যে কি বলো? আমি তো সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবেসে যাব। বাচ্চারাও জানবে আমি তাদের মায়ের পাগল প্রেমিক। সাবা খানম বুঝলেন তার স্বামী বেশ রোমান্টিক মুডে আছে, তাই প্রসঙ্গ পাল্টাতে বললেন, আমার সিনিয়র অ্যাডভোকেট আতিক স্যারকে মনে আছে তোমার? হে, ওই যে টাক পরা লোকটা। সাবা খানম রাগী চোখে তাকিয়ে বললেন, এই সব কোনো ধরনের কথা? জুবায়ের আহমেদ মুচকি হেসে বললেন, আচ্ছা সরি, কি বলছিলে বলো? ওনার ছেলে রওশনকে একবার দেখিয়েছিলাম, মনে আছে? হুম, মনে আছে। বেশ সুদর্শন ছেলেটা। হুম, এমবিবিএস করে বর্তমানে একটি সুনামধন্য হসপিটালে জয়েন করেছে। সেদিন আবার দেখা হলো ছেলেটির সাথে। বেশ সুদর্শন ও মার্জিত ব্যবহার দেখলাম। আতিক স্যার তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলো কি? ওই বাচ্চা ছেলের জন্য ওই টাকলা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? সাবা খানম ক্ষিপ্ত হয়ে গেলেন। মানুষটি কখনোই সিরিয়াস হতে পারে না। তিনি রাগী চোখে তাকিয়ে বললেন, খবরদার আমাকে রাখবে না। আমার বিয়ের প্রস্তাব দিবে কেন? তিনি আরজুর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। আরজুর বিয়ে? এখনো আরজুর স্টাডি শেষ হয়নি। তার আগে কিসের বিয়ে? আরে বাবা, তারা তো এখনই বিয়ের কথা বলছে না। যদি সবার পছন্দ হয় তবে এনগেজমেন্ট করে রাখতে চাইছে। যাই হোক, তবে আরজুর মতামতের বাইরে আমি কিছুতে মতো দিব না। আমি চাই না আমাদের কোনো ডিসিশন আরজুর উপর চাপিয়ে দিতে। অবশ্যই আরজুর মতামতের ভিত্তিতে আমরা আগাব। আগে আরজু দেখুক, তারপর ওর ইচ্ছেতেই সব হবে। তবে ছেলেটাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমার মেয়েটা ওই পরিবারে বেশ ভালো থাকবে। স্যারের ওয়াইফ বেশ আন্তরিক। আরজুকে মেয়ের মতো রাখবে। আমি জানি আরজু বেশ সেন্সিটিভ আর ইমোশনাল। তাই তো ওকে আমি সবসময় ভালোবেসে আগলে রেখেছি। মায়ের অভাব যেন ফিল না করে সেই প্রচেষ্টা করেছি। এই মেয়েটাকে দায়িত্বশীল হাতে তুলে দিতে পারলে আমি শান্তি পাব। মেয়েটা অবহেলা জিনিসটা একদম নিতে পারে না। আরজুকে নিয়ে আমার ভয় হয়। ও বেশ আবেগী মেয়ে। আবেগী হয়ে যদি জীবনে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলে। জুবায়ের আহমেদ সাবা খানমের কাঁধে হাত রেখে বললেন, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমাদের আবেগী আহ্লাদী আরজু কোনো ভুল ডিসিশন নিবে না। ওর উপর আমার ভরসা আছে। আরজুর সংবেদনশীল হলেও তার মধ্যে একটা শক্ত ব্যক্তিত্ব বোধ আছে, যেটা সে সব সময় প্রকাশ করে না। কিন্তু সময় আসলে এই ইমোশনাল মেয়েটাই শক্ত রূপ ধারণ করার ক্ষমতা রাখে। শুনো, আরজুকে সেই ছোটবেলা থেকে দেখেছি। মেয়েটা ভালোবাসার কাঙাল। প্রিয়জনদের সামান্যতম ভালোবাসা পেলে মেয়েটার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তোমাকে সে ভীষণ ভালোবাসে। তোমার সব ডিসিশনকে আরজু যথাযথ সম্মান করবে সেটা আমি জানি। কিন্তু আমি চাই না সে বিয়ের বিষয়টি কোনো প্রেসারে বা তোমাকে আমাকে খুশি করতে করুক। আরজুর মন যদি সায় দেয় তবেই এই বিষয়ে আগাব। সাবা খানম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আরজু শুধু আমাকে না, তোমাকেও ভীষণ ভালোবাসে। জুবায়ের আহমেদ হেসে বললেন, আমাকে তো তোমার চাইতেও বেশি ভালোবাসে। তার সবচাইতে প্রিয় মানুষটি তার বাবা। আমাকে সেই স্থানটি দিয়েছে। সাবা খানম হাসলেন। প্রশান্তির হাসি। দরজার করাঘাতে আরজুর নিদ্রায় বেঘাত ঘটল। সে চোখ মুখ কুঁচকে পিটপিট করে তাকাল। মাথা তুলতে যেয়ে বুঝতে পারল মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে মাথার শিরা উপশিরা ফেটে যাচ্ছে। সেই দুই হাতে মাথা চেপে ধরল। ততক্ষণে দরজার বাইরে শুভর গলার আওয়াজ শুনতে পাচ্ছে। আরজু পাশে তাকিয়ে দেখল যারা গভীর নিদ্রায় মশগুল।
আরজু উঠে হেলতে হেলতে দরজা খুলতেই শুভ রেগে বলল, এত সময় লাগে দরজা খুলতে? শুভর উচ্চ বাক্য আরজুর মাথার যন্ত্রণা আরো বাড়িয়ে তুলল। মাথায় চেপে ধরে রেগে বলল, চেঁচাচ্ছিস কেন? উফ, ব্যথায় শেষ হয়ে যাচ্ছি। শুভ কড়া চোখে তাকিয়ে বলল, এখন ব্যথা হচ্ছে তাই না? রাতে ওইসব ছাইপাস গিলতে মানা করে গেছিলাম না? শুনিস নি কেন? তোদের সব কয়টারে পাহাড় থেকে লাথি মেরে ফেলে দেওয়া প্রয়োজন ছিল। উফ, সকাল সকাল লেকচার দিচ্ছিস কেন? বিরক্ত লাগছে। শুভ বুঝল আরজুর মাথায় হয়তো খুব বেশি যন্ত্রণা হচ্ছে। সে নিজের রাগকে গিলে নিয়ে 2 গ্লাস লেমনেড এনে 1 গ্লাস ছোট্ট টেবিলে রেখে অন্য গ্লাসটি আরজুর হাতে দিয়ে বলল, ঝটপট গ্লাসটি ফাঁকা কর, দেখবি হ্যাংওভার কেটে গেছে। যন্ত্রণাও কমে যাবে। আরজু চোখ মুখ কুঁচকে গ্লাসটি ফাঁকা করল। শুভ বলল, এখন শাওয়ার নিয়ে নে, দেখবি ফ্রেশ লাগছে। বলেই শুভ আরজুর ব্যাগ থেকে কাপড় বের করে দিল। আরজু ওয়াশরুমে জামা নিয়ে ভেতরে চলে গেল। শুভ বিছানায় তাকিয়ে দেখল যারা শান্তিতে ঘুমুচ্ছে। শুভর যারার এই শান্তির ঘুম মোটেও সহ্য হল না। রাতে এত কিছু করে কি নিশ্চিন্তে ঘুমুচ্ছে সে? শুভ 1 গ্লাস পানি যারার মুখে ছুঁড়ে মারল। যারা লাফ দিয়ে উঠে চিৎকার করে বলল, ও মাগো, ডুবে গেলাম, বাঁচাও বাঁচাও। শুভ ব্রু কুঁচকে দিল এক ধমক। যারা ভালো করে চোখ খুলে তাকিয়ে দেখল শুভ তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। যারা বেশ বিরক্ত হল। হঠাৎ অনুভব করল মাথায় বেশ ব্যথা করছে। শুভ রেগে বলল, তোদের সব কয়টাকে যে কি করতে ইচ্ছে করছে? গরু ছাগলের দল নিয়ে ঘুরছি। সমস্যা কি তোদের? এইখানে আসার পর থেকে একদিনও শান্তিমতো ঘুম থেকে উঠতে পারিনি। সবাই খালি পানি ছুঁড়ে মারছিস। তোকে তো পাহাড় থেকে ছুঁড়ে মারা দরকার। সকাল সকাল আমার পেছনে পড়েছিস কেন? এমনি মাথা ব্যথা করছে। শুভ জারার দিকে লেবু পানি এগিয়ে দিয়ে বলল, এইটা খেয়ে আমাকে উদ্ধার কর। আর জলদি রেডি হয়ে নে, নাস্তা করেই আমরা সাজেক ছাড়ব। শাওয়ারের নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে আরজু। রাতে আসলেই এত বেশি ড্রিঙ্ক করা ঠিক হয়নি। মাথাটা খুব ধরে আছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে আরজু ভিজতে লাগল। এতে করে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। কিছু একটা মনে পড়তেই চট করে চোখ দুটো খুলে ফেলল। হঠাৎই বিস্ময় নিয়ে আরজু 2 হাত দিয়ে নিজের ওষ্ঠ জোড়া চেপে ধরল। চোখ বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। ওই সব নিশ্চয়ই স্বপ্ন ছিল। বাস্তবে এমন কিছু হওয়াটা অসম্ভব। হাজারো ভাবনার মাঝে আরজু দ্রুত আয়নার সামনে দাঁড়াল। নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করে স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীর অস্বাভাবিক কাঁপতে লাগল। তার ঠোঁট জোড়া ফুলে আছে। আর নিচের ঠোঁট হালকা কেটে গেছে। আরজু কিছুতেই বিশ্বাস করতে পারছেন না এমন একটা ঘটনা ঘটে গেছে। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। আজ তারা সাজেক ছেড়ে বিলাইছড়ি যাবে। সেখান থেকে আর্মি ক্যাম্প থেকে পারমিশন নিয়ে মুক্তচড়া ঝর্ণা অন্য কাটা ঝর্ণা দেখবে। তারপর আজ রাতের বাসে বাসায় ফিরে যাবে।
শুভ সবাইকে নাস্তা শেষ করে ব্যাগ প্যাক করতে বলল। সবাই চুপচাপ নাস্তা করছে। সকাল সকাল শুভর ঝাড়ি খেয়ে আজ সবাই অনেকটা শান্ত। তবে সবচাইতে বেশি বকা শুনতে হয়েছে ফুয়াদকে। বেচারা মুখটা মলিন করে রেখেছে। সাবিহা ঘুম থেকে উঠে কাল রাতের কথা কিছুই মনে করতে পারছে না। লাবণ্য আপুর চক্করে পড়ে ওদের এত ড্রিঙ্ক করা ঠিক হয়নি। রামিম ও সকাল থেকেই তাকে এভয়েড করে চলছে। সাবিহার এখন কষ্টে কাঁদতে মন চাইছে। মুখ ফসকে উল্টা পাল্টা কিছু বলে ফেলেছে কিনা কে জানে। রামিম মনোযোগ দিয়ে নাস্তা করছে। একবারও সে সাবিহার দিকে তাকায়নি। সকাল থেকে কোনো কথাও বলেনি। সে সাবিহার মনে কোনো রকম আশার সঞ্চার করতে চায় না। তার জীবনের কঠিন বাস্তবতার সাথে এই মেয়েটি কোনো দিনও মানিয়ে নিতে পারবে না। সব সময় বেশি কথা বলা ফুয়াদ আজ অনেকটা নিশ্চুপ। ফুয়াদকে চুপচাপ দেখে শুভর খারাপ লাগল। এত বকা ঝকা করা ঠিক হয়নি। তাই শুভ বলল, কিরে আমার উপর রাগ করেছিস? দেখ, রাগ করলেও কিছুই করার নেই। তোর দায়িত্বে আমি ওদের রেখে গেছিলাম। তোর একটু সিনসিয়ার হওয়া দরকার ছিল। ওই অবস্থায় অচেনা একটা জায়গায় মেয়েগুলোর যে কোনো বিপদ হতে পারত। এখন মুখ গুমরা করে রাখিস না। তাহলে পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। ফুয়াদ হেসে বলল, শালা তোর ওই বকা আমার গায়ের পশমেও লাগে নাই। বেটা হাঙোভার এখনো কাটেনি, মাথা ধরে আছে। এই সব আমাদের অভ্যাস আছে নাকি? তাই শরীর খারাপ লাগছে। একটা কড়া করে কফি অর্ডার দে। একদম চাঙ্গা হয়ে যাব। ফুয়াদের কথায় সবাই হেসে উঠল। কিন্তু আরজু তেমন কোনো প্রতিক্রিয়া দেখাল না। শুভ আরজুর কানে ফিসফিসিয়ে বলল, বকেছি বলে রাগ করেছিস? আচ্ছা সরি, মাফ করে দে, আর বকব না। বলেই ফুয়াদ দুই হাতে কান ধরল। আরজু মুচকি হেসে বলল, কান ধরলে হবে না, বাসায় ব্যাক করে আমাকে শপিং করে দিতে হবে, তবেই তোকে মাফ করব। আরজুর কথা শুনে যারা বলল, ওই ছাগল তুই আমাকেও বকা ঝকা করেছিস, আমাকে ও শপিং করতে নিয়ে যাবি? আর্মি 25% অফ চলছে। শুভ মুচকি হেসে বলল, যা নিয়ে যাব। তোদের সব কয়টাকে ক্যান্ডেল কিনে দিব। যারা ক্যান্ডেলে অফার চলছে তো? যারা মুখ ভেঙচে বলল, কুত্তা। 100 টাকার ক্যান্ডেল কিনে দিবে বলছে, তার উপর আবার অফারও চাইছে। হার কিপটা কোথাকার। আরজু ওদের কথা শুনে হেসে উঠল। কিন্তু ওর ভেতরে কি উথাল পাথাল চলছে কাউকেই বুঝতে দিল না। ফুয়াদ কফিতে চুমুক দিতে দিতে আর চোখে রিমির দিকে তাকাল। গতকাল রাতে রিমি যা বলেছে সেটা কি আসলেই সত্যি, নাকি সবটাই নেশার ঘরে বিলাপ করেছে? রিমি শুভকে ভালোবাসে এইটা সে ভাবতেই পারেনি। রিমি একটু চাপা স্বভাবের মেয়ে, কিন্তু ওর বিহেভিয়ার দেখে কখনোই বিষয়টি ফুয়াদ ধরতে পারেনি। আচ্ছা, শুভ কি বিষয়টি জানে? রিমি নেশার ঘোরে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা সুপ্ত অনুভূতি ফুয়াদের কাছে প্রকাশ করে ফেলেছে। ফুয়াদ তখন বেশ চমকে গেছিল। শুভর মনে যে শুধুই আরজু এটা সে ভালো করেই জানে। কিন্তু আরজু কি চায় কিছুই বোঝা যাচ্ছে না। তবে নাহিদের প্রতি আরজুর বেশ দুর্বলতা আছে সেটা ফুয়াদ বুঝতে পারছে। কিন্তু সেটা জাস্ট আবেগ নাকি আরও গভীর কিছু সেটা বুঝতে পারছে না। অন্যদিকে সাবিহা আর রামিমের মধ্যে তো অনেক আগে থেকে একটা লুকোচুরি চলছে। এই অনুভূতির লুকোচুরি তাদের এই বন্ধুমহলকে ভেঙে চুরমার করে দিবে না তো?
আগামী সময়গুলোতে তাদের এই বন্ধুত্ব সম্পর্কে কোনো জটিলতার সৃষ্টি হবে না তো? এমন হাজারো চিন্তা ফুয়াদের মাথায় চলছে। রাতে সে এইসব চিন্তার মাঝেই খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। আরজু রুমে ঢোকার পূর্বে আশেপাশে তাকাচ্ছিল। মনে মনে সে কাউকে খুঁজছে। যারা বুঝতে পেরে বলল, তোর নেতা সাহেবকে খুঁজছিস? আরজু স্থির হয়ে বলল, কই না তো। বুঝি আমার কাছে লুকিয়ে লাভ নেই, তুই বেশি বুঝিস। তাদের কথার মাঝেই দূরে লাবণ্যকে দেখতে পেল তারা। হাতে ব্যাগ নিয়ে এই দিকেই আসছে। আরজুর চোখ তখন শুধু একজনকেই খুঁজে বেড়াচ্ছে। আরজু আর যারাকে দেখে লাবণ্য মুচকি হেসে বলল, কি অবস্থা তোমাদের? হাংওভার কেটেছে? যারা হেসে বলল, জি আপু। আপনারা কি ব্যাক করছেন? লাবণ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আরও একদিন আমাদের থাকার কথা ছিল, কিন্তু আমাদের বিজি ম্যান মহা ব্যস্ত হয়ে পড়েছে। একের পর এক কল আসছে তার, তাই তো একদিন আগেই ব্যাক করতে হচ্ছে। যারা কপাল কুঁচকে বলল, বিজি ম্যান? লাবণ্য শব্দ করে হেসে বলল, আরে নাহিদের কথা বলছি, আমাদের মেয়র সাহেব। ওর তো হাজারো ব্যস্ততা, দম ফেলার টাইমটুকু নেই। খুব কষ্টে ওকে রাজি করিয়ে নিয়ে এসেছিলাম এই ট্রিপে, কিন্তু এসেও আমাদের ঠিকমতো সময় দিতে পারছিল না। পার্টি অফিস থেকে একের পর এক কল আছে, তাই তো গতকাল রাতেই ও আর আশফি চলে গেছে। আরজু বিস্ময় নিয়ে লাবণ্যর দিকে তাকিয়ে আছে। নাহিদ চলে গেছে? সে এভাবে কি করে চলে যেতে পারে? একটা বার কি তার মুখোমুখি হওয়ার প্রয়োজন বোধ করল না? এই লোকটিকে সে যতটা ভালো ভেবেছে ততটা ভালো সে না। ধূর্ত লোক। কাল রাতে তার নেশার সুযোগ নিয়ে চুমু খেয়েই সাজেক থেকে পালিয়েছে। ভিতুর ডিম একটা। আরজু না হয় নেশার ঘোরে আগে পাগলামিটা শুরু করেছিল, কিন্তু ওই ভণ্ড নেতা কেন এমন করল? লোকটি তো তার দিকে ঠিকমতো তাকায় না পর্যন্ত। তাহলে হঠাৎ এমন ব্যবহারে মানে কি? এই সব ভাবতে ভাবতে আরজুর দু চোখ ভিজে উঠল। যারা আরজুর মন খারাপ বুঝতে পেরে বলল, কিন্তু হঠাৎ এভাবে চলে গেলে কেন কোনো সমস্যা হয়েছে? ঠিক জানি না, মনে হয় কোনো ইমার্জেন্সি এসে পড়েছিল, তাই তো এত রাতেই তাদের ব্যাক করতে হয়েছে। আসলে রাজনীতি বেশ জটিল বিষয়। নিজের পার্সোনাল লাইফ বলতে কিছুই থাকে না। দিন নেই রাত নেই, 24 ঘন্টাই তারা কাজে ডুবে থাকে। যারা বলল, কিন্তু আশফি ভাইয়া কেন গেল? তিনি তো পলিটিক্সে জড়িয়ে নেই। লাবণ্য হেসে বলল, আশফি হল আরও বড় পলিটিশিয়ান। যারা বিষয় নিয়ে বলল, মানে? বর্তমানে লয়াররা পলিটিক্সের শিরা উপশিরা অবধি অবগত থাকে। এদের মাথা থেকেই বরং কুটিল বুদ্ধিগুলো আসে। আশফি নাহিদের বেস্ট ফ্রেন্ডের সাথে সাথে নাহিদের লয়ারও। নাহিদের সকল লিগ্যাল বিষয়গুলো আশফি হ্যান্ডেল করে। মানে নাহিদের সকল কাজকর্মের আইনের দিকটা তাকেই সামাল দিতে হয়। আর লয়ারদের প্রফেশন তো বুঝোই, ইলিগ্যাল কেউ লিগ্যাল করে ফেলতে 1 মিনিটও লাগে না। যারা মুচকি হাসল। আশফিকে যতটা সহজ সরল ভেবেছে মানুষটি মোটেও তেমন নয়। দুই বন্ধুই কেমন রহস্যজনক। লাবণ্য হেসে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যারা আরজুর দিকে তাকিয়ে বলল, এত আপসেট হচ্ছিস কেন? কিছু হয়েছে? ব্যাক করে তো নেতা সাহেবকে আবারও দেখতে পারবি। আচ্ছা, বাসায় যে একটা লম্বা চওড়া চিঠি লিখে পাঠিয়ে দিস। নাও চিল কর। আরজু কিছু না বলেই রুমে চলে গেল। তার শরীর ও মন কোনোটাই ভালো লাগছে না। যখন মন অসুস্থ হয় তখন শরীরের তার প্রভাব পড়ে।
তার মনের ভেতর অনুভূতির তুমুল ঝড় সৃষ্টি করে লোকটি পালিয়ে গেল। আরজু তো কিছুতেই সেই সময়টাকে ভুলতে পারছে না। সেই স্পর্শ তার হৃদয় গভীর অবধি ছুঁয়ে গেছে। সেই মুহূর্তের পাগল করা অনুভূতিগুলো কি করে ভুলবে আরজু? এমন হৃদয় ঝালানো স্পর্শ আগে অনুভব করেনি। এত কিছুর পরও তার বেহায়া মন সেই হৃদয়হীন মানুষটির কাছে ছুটে যেতে চাইছে, হাজারো প্রশ্ন করতে চাইছে। এইভাবে অনুভূতিকে জাগিয়ে তুলে নিজেই কেন হাওয়া হয়ে গেল মানুষটি? নাকি মানুষের মন পড়ার ক্ষমতা ওই পাষাণ হৃদয়ের নেই? চলবে।